হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো চ্যাপ্টার ম্যাপ অনুযায়ী গত ক্লাসে আমরা থমসন মডেল সম্পর্কে পড়েছি। আজকে আমরা রাদারফোর্ড পরমাণু সম্পর্কে পড়বো ইনশাআল্লাহ। আসলে আমরা শুরু করি ক্লাসটা। তো প্রতিটা মডেল জানতে হলে অবশ্যই আপনাদের প্রথমে চারটি বিষয় জানতে হবে। তো এক নম্বর বিষয়, যা জানতে হবে, এক নম্বরে প্রি বেসিক সম্পর্কে, দুই নম্বরে যন্ত্র সেটআপ, and অবজারভেশন। তিন নম্বরে জানতে হবে প্রস্তাবনা। চার নম্বরে জানতে হবে সীমাবদ্ধতা। তো একটা মডেল জানতে হলে অবশ্যই আপনার এই চারটে বিষয় জানা লাগবে: প্রি বেসিক সম্পর্কে, যন্ত্র সেটআপ এবং অবজারভেশন সম্পর্কে, প্রস্তাবনা সম্পর্কে, আর সীমাবদ্ধতা সম্পর্কে। তো আসলে আমরা শুরু করি প্রথমে প্রি বেসিক দিয়ে। প্রি বেসিক, তো পর্ব একে আমরা জানবো একটা পরমাণু আসলে কি দ্বারা গঠিত। এই একটা পরমাণু আসলে কি কি দ্বারা গঠিত। নাম্বার ওয়ান, প্রোটন। নাম্বার টু হলো নিউট্রন। নাম্বার থ্রি হলো ইলেকট্রন। তো প্রোটন, নিউট্রন পরমাণুর কি কেন্দ্রে অবস্থান করে, পরবর্তীতে আমরা জানবো এগুলো বিস্তারিত। ইলেকট্রন কি বাইরে ঘোরাফেরা করে, এগুলো আমরা জানবো। তো প্রোটনের আপেক্ষিক চার্জ মূলত +1, এগুলো কিন্তু প্রকৃত চার্জ না, আপেক্ষিক চার্জ। ইলেকট্রনের কত, -1, আর নিউট্রনের কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ নিউট্রন। তাহলে পর্ব ওয়ানে আমরা প্রথম জানলাম যে পরমাণু কি দ্বারা গঠিত, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দ্বারা। পর্ব টুতে আসেন। একটা পরমাণু পারমাণবিক সংখ্যা 80+, 82-র উপরে, 83, 84, 80-র উপরে পারমাণবিক সংখ্যা, তাদের পারমাণবিক সংখ্যা সংখ্যা 80++, 80-র উপরে, তাদের নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, আর গামা রশ্মি নির্গত হয়। তো যখন একটা বের হয়, এক বছরে হয় আলফা কণা, একটা বের হলে তাকে বলা হয় আলফা কণা। দুইটা একাধিক একই গতিতে বের হলে হয় সেটা রশ্মি। তাদের পারমাণবিক সংখ্যা 82-র উপরে, তাদের নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা রশ্মি নিঃসৃত হয়। এবং এগুলো খুব
তেজস্ক্রিয়ভাবে তেজস্ক্রিয়ভাবে ক্রিয়া করে ক্রিয়া করে এরা খুবই তেজস্ক্রিয়ভাবে ক্রিয়া করে অন্য মৌলের উপরে। তো যখন তেজস্ক্রিয়ভাবে ক্রিয়া করে এদেরকে বলা হয় কি তেজস্ক্রিয় মৌল। সেই জন্য এদেরকে রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল বলা হয়। তেজস্ক্রিয় মৌল বলা হয়। তাহলে যাদের পারমাণবিক সংখ্যা ৮০-এর উপরে তাদের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি নিঃসৃত হয় এবং এরা অন্য মৌলের উপরে তেজস্ক্রিয় ভাবে ক্রিয়া করে। কারণ এদেরকে বলা হয় কি বলেন তো তেজস্ক্রিয় মৌল। তোমরা পর্ব ৩ এবার শুধু পর্ব ৩ পর্ব ৩ জানবো আমরা আলফা কণা সম্পর্কে। তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তার মানে কি বলেন তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আলফা কণা বলে। দ্বিধনাত্মক বলতে হিলিয়াম দ্বিধনাত্মক মানে কি দুটো প্লাস প্লাস, ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2 ইকুয়াল কি আলফা কণা। এখন খেয়াল করেন তো আলফা কণাতে মূলত যাদের ভিতর দিয়ে যে পরমাণুর নিউক্লিয়াস থেকেই দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন নির্গত হবে সেই আলফা কণা। তাহলে যে পরমাণুর নিউক্লিয়াস থেকে দুটো প্রোটন নিউট্রন নির্গত হবে তারই বলা হবে আলফা কণা। তাহলে আলফা কণার চার্জ কত বলেন তো দেখেন তো। তো প্রোটনের চার্জ তো +1, দুটো প্রোটন মানে কি +2, প্রোটনের চার্জ +2, দুইটা প্রোটন বলে +2। আর নিউট্রনের চার্জ কত 0। টোটাল চার্জ তাহলে কি আসছে বলেন তো টোটাল চার্জ কি +2 দাঁড়াচ্ছে না। দ্বিধনাত্মক হয়েছে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। আশা করি এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। তো আসেন আমাদের প্রি বেসিক 3টাই ক্লিয়ার। এবার আসবো আমরা তন্ত্র সেটা মানে অবজারভেশনে। তন্ত্র সেটা মানে অবজারভেশন, তন্ত্র সেটআপ and observation। পর্ব 1-এ আমরা জানবো পর্ব 1 তো বিজ্ঞানী রাদারফোর্ড একটা সায়েন্স পর্দা বা ডিটেক্টর নিল। এই পর্দাটা আমাদের জিঙ্ক সালফাইড দ্বারা তৈরি, এটা সায়েন্স পর্দা বা ডিটেক্টর বলে। তো এই জিঙ্ক সালফাইড পর্দার উপরে সে আলফা রশ্মি নিক্ষেপ করলো।
1 বছর নাকি কণা, 2 বছর নাকি রশ্মি। তো অনেকগুলো রশ্মি নিক্ষেপ করার ফলে তো দেখা গেল যেখানে আলফা রশ্মি লাগছে শুধুমাত্র সেখানেই আলো জ্বলছে, লাইট। আর যেখানে আলফা রশ্মি লাগছে না সেই জায়গাগুলো কি অন্ধকার, এই জায়গাগুলো ডার্ক। ডার্ক এবার পরপর করতে এসে রাদারফোর্ডের মনে শয়তানি কাজ করলো। এবার সে এবার সে আলফা রশ্মির সামনে একটা স্বর্ণের পাত রাখলো। স্বর্ণের পাতা, গোল্ড ফয়েল বলে। গোল্ড ফয়েল বা স্বর্ণের পাতা। স্বর্ণের পাতা তো গোল্ড ফয়েল বা স্বর্ণের পাশে রাখলো, এই জন্য এই মডেলে বলা হয় গোল্ড ফয়েল মডেলও বলা হয়। তো দেখেন যখন নিক্ষেপ করা হলো তখন রাদারফোর্ড দেখতে পাইল যেখানে স্বর্ণের পাত আছে শুধুমাত্র সেই জায়গাটাই অন্ধকার, বাকি বাকি জায়গাগুলো আছে, বাকি জায়গাগুলো লাইট জ্বলছে। এখন নিশ্চয়ই কোনো স্বর্ণের পাতে ঘাবলা আছে, তাহলে এইভাবে প্রথম পর্বে এসে আমরা যেখানে মারছি সেখানেই লাইট জ্বলছে, কিন্তু দ্বিতীয়টা এসে যখনই গোল্ড ফয়েল রাখা হচ্ছে তখন কিন্তু আলোটা সাইডে জ্বলছে, বাকি যেখানে গোল্ড ফয়েল আছে সেখানে অন্ধকার। তো গোল্ড ফয়েলে ঘাবলা আছে, সে এবার এই ঘাবলাটা তুলে নিয়ে সে পর্ব 3 ট্রাই করলো। পর্ব 3 আসেন। পর্ব 3 এবার স্বর্ণের একটা পাত নিল। সে স্বর্ণের পাত নিয়ে সে এবার আলফা রশ্মি নিক্ষেপ করলো। আলফা রশ্মি সে নিক্ষেপ করলো। এবার সে দেখতে পারল আলফা রশ্মি নিক্ষেপ করার পর সে দেখতে পারল যখনই পরমাণুর কেন্দ্রে আলফা রশ্মি যায় তখন আলফা এই যে আলোটা বাইরে মানে আলো পাওয়া যায় দুই পাশে, এই দুই দিকে লাইট পাওয়া যায়, এই দুই পাশে লাইট, এই দুই পাশে লাইট আছে, যেখানে কেন্দ্র মাঝ বরাবর দিয়ে অন্ধকার। তো যেহেতু আলফা রশ্মি পজিটিভ চার্জগ্রস্ত সেহেতু নিশ্চয়ই কেন্দ্রে পজিটিভ কেউ আছে, এই কারণে কি বিকর্ষণ হয়ে কি চলে যাচ্ছে কি দুই দিকে, কারণ সমধর্মী চার্জটি পরস্পরকে বিকর্ষণ করে। তো সেক্ষেত্রে এখান থেকে বোঝা গেল যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক কোনো ভারী বস্তু যার নাম দেওয়া হয় কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আবিষ্কারক কে বলেন তো বিজ্ঞানী রাদারফোর্ড। ওকে, পরবর্তী চলে গেল। তো এবার আসেন প্রস্তাবনা বা প্রপোজাল। প্রস্তাবনা প্রস্তাবনা প্রপোজাল। আপনারা এখন খুব ভালোই জানেন এই প্রপোজাল সম্পর্কে, অ্যাভেলেবেল ঘটনা শুধুই মাত্র শুধু প্রপোজ আর প্রপোজ, তাই তো? খুব ভালো জানেন আপনারা। তো আমরা জানবো রাদারফোর্ড পরমাণু মডেলের মূলত প্রস্তাবনাটা।
এক নম্বর প্রস্তাবনা সেটাই। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক ভারী বস্তু আছে, বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। এর প্রথম কথা, নিউক্লিয়াসের আবিষ্কারকে বিজ্ঞানী রাদারফোর্ড। 2 নম্বর কথা হলো পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তো পরমাণু স্থান ফাঁকা, এই ফাঁকা লজিকটা আমরা কেন পরমাণু মাঝখানে মাঝখানে ফাঁকা স্থান পাওয়া যায় এটা আমরা বোরবান মডেল গিয়ে তখন আমরা বিস্তারিত ম্যাথমেটিক্যাল টার্ম দ্বারা জানতে পারবো। 3 নম্বরে পরমাণুর কেন্দ্রে যে সংখ্যক পজিটিভ চার্জ আছে ঠিক একই সংখ্যক নেগেটিভ চার্জ আছে। এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। তো খেয়াল করেন, চার্জ নিরপেক্ষ আর চার্জহীন কিন্তু এক জিনিস না। চার্জ নিরপেক্ষ বলতে বোঝায় প্লাস মাইনাস দ্বারা নিউট্রাল হয়ে গিয়েছে। চার্জহীন মানে চার্জ কোনোভাবেই থাকতে পারে না, মানে কোনো চার্জ তার ভেতরে প্রথম থেকেই নেই, জন্মেতেই সে চার্জহীন। আর চার্জ নিরপেক্ষ মানে কি, পজিটিভ নেগেটিভ চার্জ দ্বারা সে নিউট্রাল হয়ে গিয়েছে। তো কিন্তু চার্জহীন দিলে কিন্তু চার্জ নিরপেক্ষ দেওয়া যাবে, চার্জহীন বলে কোনো শব্দের সাথে নেই। তো খেয়াল করেন, মনে করেন এটা পরমাণুতে, এটা এক্সাম্পল দিই আপনাদের, একটা পরমাণুতে মনে করেন একটি পরমাণু আছে, মনে করেন একটা পরমাণুতে প্রোটন মনে করেন আছে 10টি, তাহলে ইলেকট্রনও কি 10টি থাকবে, কারণ প্লাস আর মাইনাস সেম থাকে। তো প্রোটন যদি 10টা হয়, ইলেকট্রনও কি 10টা থাকবে। এখন দেখেন, যদি না ইলেকট্রনের যদি সমস্যা হবে। এখন দেখেন, আমরা কি বলি, প্রোটন কিন্তু কেন্দ্রে যাইতে পারে না, যাইতে পারে ইলেকট্রন। তো তখন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে না, তখন তো সে কিসে পজিটিভ চার্জের আধিক্য বেড়ে যায় না, ইলেকট্রন ছেড়ে দিল একটা পরমাণু। তো ইলেকট্রন ওখানে একটা ছাড়লো, ইলেকট্রন একটা ছেড়ে দিল, একটা ইলেকট্রন লেস হয়ে গেল, একটা তার মাইনাস হয়ে গেল, চলে গেল একটা ইলেকট্রন পরমাণুতে। তাহলে কি তার ভিতরে ইলেকট্রন কয়টা গেল? 9টা হয়ে গেল ইলেকট্রন। তখন কি ইলেকট্রন কয়টা হবে? 9টা হবে। ইলেকট্রন 9টা আর প্রোটন কি 10টা না? তো তখন তার ভিতরে পজিটিভ চার্জের প্রাধান্য বাড়ছে, কারণ পরমাণু তখন কি ধনাত্মক ধাতু হয়ে যায়। আর যখন কি ইলেকট্রনটা গ্রহণ করে না, তখন কি 10 সাথে 11টা ইলেকট্রন হয়ে যাবে না? তখন কি তার ভিতরে মাইনাস আধানের প্রাধান্য বেড়ে যায়, তখন পরমাণু কি ঋণাত্মক আধানে আহিত হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা প্রয়োজন। যখন ইলেকট্রন ত্যাগ করা হয়, তখন সেটা কি হয়? ঋণাত্মক আধানগ্রস্ত থেকে কি ধনাত্মক আধানগ্রস্তে পরিণত হয়। মানে কি ইলেকট্রন ছেড়ে দিল একটা পরমাণু, তখন কি 9টা ইলেকট্রন হয়ে যাবে, তাহলে তার ভিতরে কি পজিটিভ চার্জের প্রাধান্য বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ধনাত্মক আধানে আহিত হবে। যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি তার ভিতরে ঋণাত্মক আধানের প্রাধান্য বেড়ে যাবে, তখন কি ঋণাত্মক আধানে আহিত হবে। ওকে, তো আসেন 3 নম্বর প্রস্তাবনাও ক্লিয়ার। আসেন 4 নম্বর প্রস্তাবনা।
4 নম্বর, সৌরজগতে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘোরে ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে। তো এই কারণে এই মডেলটার নাম কি সৌর মডেলও বলা হয়। তাহলে এই মডেলের নাম কি, একটা গোল্ড ফয়েল মডেল, একটা সৌর মডেল, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট, সৌরজগতের যেমন আপনাদের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো চারিপাশে ঘোরাফেরা করে না, তেমন রাদারফোর্ড বলে থাকে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। তো এই আমাদের উপস্থাপনা 4টে জানতে পারলে হবে। এবার আমরা জানবো এর সীমাবদ্ধতা সম্পর্কে। সীমাবদ্ধতা বা ড্রব্যাকস। সীমাবদ্ধতা বা ড্রব্যাকস বা ভুল ত্রুটি তাই বলেন না কেন। 1 নম্বর সীমাবদ্ধতা হলো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরবে সেই সম্পর্কে কোনো মতামত দেননি। তার মানে কক্ষপথটা আসলে কেমন হবে, বৃত্তাকার, উপবৃত্তাকার, সার্কেলাকার, কেমন কক্ষপথ হবে এই সম্পর্কে কোনো আইডিয়া রাদারফোর্ড দেননি। তো তার প্রথম ভুল। 2 নম্বর, ম্যাক্সওয়েল এর তত্ত্বানুসারে বিপরীত আধান যখন পরস্পরকে কেন্দ্র করে ঘোরে তখন তার পথ ক্রমশ ছোট হয় এবং কেন্দ্রে
পতিত তো ম্যাক্সওয়েল এটা মূলত তাড়িৎ চৌম্বক তত্ত্ব বলা হয়। এটা তাড়িৎ চৌম্বক তত্ত্ব বা থার্মোডায়নামিক্স থিওরি। তাড়িৎ চৌম্বক তত্ত্ব, তাড়িৎ চৌম্বক তত্ত্ব। তো খেয়াল করেন ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী বিপরীত ধারা, মনে করেন যে যখন একটা কেন্দ্রে তো নিউক্লিয়াস থাকে, কিন্তু চার্জ তো পজিটিভ, তো বিপরীত ধারা যখন ইলেকট্রন বাইরে তো ইলেকট্রন ঘোরে, তখন ঘোরে না ইলেকট্রন, তখন এর পথ ক্রমশ ছোট হতে থাকে, ক্রমশ ছোট হয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ক্রমশ ছোট হতে থাকে, ছোট হতে 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 এক সময় কি সে কোনটা বলেন তো কেন্দ্রে চলে আসবে না? ম্যাক্সওয়েলের তাড়িৎ চৌম্বক তত্ত্বের বিপরীত ধারা মানে কি, কেন্দ্রে তো পজিটিভ চার্জ আছে, ইলেকট্রন বাইরে মানে বিপরীত ধারা যদি ঘুরতে থাকে ক্রমশ এর পথ ছোট হয় এবং সে পরে সেই কেন্দ্রে পতিত হয়। যদি কেন্দ্রে পতিত হয়, পজিটিভ নেগেটিভ চার্জ সবই তো কেন্দ্রে চলে আসে, তখন কি পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। এটা দ্বিতীয় ভুল। 3 নম্বর ভুল, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সম্পর্কে কোন ধারণা দেননি। তার মানে কি, যখন ইলেকট্রন সংখ্যা একাধিক হবে, কেন্দ্রের বাইরে যখন একাধিক ইলেকট্রন ঘোরাফেরা করবে, তখন সেই ইলেকট্রন গুলো কিভাবে ঘুরবে সে সম্পর্কে কোনো ধারণা দেননি। তো আমাদের এই রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা প্রি বেসিক জানলাম, যন্ত্র সেটা মানে অবজারভেশন জানলাম, প্রস্তাবনা এবং সীমাবদ্ধতা। তো আমাদের ইম্পর্টেন্ট হলো প্রস্তাবনা এবং সীমাবদ্ধতা সম্পর্কে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমরা খুব সুন্দরভাবে যেগুলো বুঝালাম আপনি অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। বইটা অবশ্যই রিডিং করবেন, কারণ এখানে ছোট ছোট তথ্য আছে, এমসিকিউ আসতে পারে, যেমন হলো আপনার রিং সালফাইডের পরটা ওর হলো ব্যাস আছে, এই সবগুলো জানতে হবে। তো এইগুলো জানতে পারলে এমসিকিউ ক্লিয়ার হবে না, ইনশাআল্লাহ সিকিউতে আপনি কমন পাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।